আর মনে রাখতে হবে যে এইবার যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে তাহলে সে এই দেশের প্রধানমন্ত্রী থাকবে না, বরং ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে বাংলাদেশে আসবে। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চিন্ময় কুমার দাসকে কেন্দ্র করে আজ কয়েকদিন ধরে ঢাকা সহ সারা বাংলাদেশে উত্তপ্ত করে তুলেছেন চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায়। গত কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার পর চিন্ময় কুমার দাসের ইস্যু অনেক বড় রূপ ধারণ করেছে, যার ফলে ইস্কনের নিষিদ্ধ ও চিন্ময় কুমার দাসের ফাঁসির দাবিতে উত্তপ্ত করে তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। এদিকে ইসকনকে নিষিদ্ধ না করে চিন্ময় কুমার দাসকে সসম্মানে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের দেশের বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে ইসকন। তাদের প্রতি আমাদের যতটুকু সচেতন থাকার দরকার ছিল, সতর্ক থাকার দরকার ছিল, আমরা সেই পরিমাণ সতর্ক এবং সচেতন নাই। আজকে এই সপ্তাহের আলোচিত বিষয় হচ্ছে ইসকন সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা এবং এই সময়ে ইসকনের কার্যক্রমের প্রতি আমাদের কতটুকু সতর্ক থাকা প্রয়োজন। তো প্রথমে এই বিষয়ে আলোচনার শুরুতেই আমরা ইসকনের সম্মুখ ধারণা নিয়ে নেব। তো আমরা অনেকেই জানি ইসকন এটা হচ্ছে একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন, যেটা 1966 সালে স্বামী প্রভুপাদ নামে একজন ব্যক্তি, যিনি শুরুর দিকে খ্রিস্টান চার্চে থেকে লেখাপড়া করেন। পরবর্তীতে তার ইচ্ছা হয় বা যে কোনো কূটকৌশলের ইচ্ছা রেখে সে একটা হিন্দু ধর্মের মধ্যে একটা নতুন সংগঠন তৈরি করেন, যার নাম রাখি ইসকন, যেটাকে পরিপূর্ণভাবে বলতে পারি যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসেশন। তো এই সংগঠনটা ধীরে ধীরে ভারত সহ আরও বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে তাদের নির্দিষ্ট সর্বপ্রথম যেই মন্দির সেটা হচ্ছে ভারতের বৃন্দাবন বা উত্তরপ্রদেশের বেঙ্গালুরে। মন্দিরের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। ধারাবাহিকতায় এক এক করে তারা পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তাদের এই শাখা প্রশাখা ছড়াইতে থাকেন। একসময় আমাদের বাংলাদেশেও তাদের একটা অফিস করা হয়, ইন্টারনেটে খুঁজলে যে কোনোভাবে পাওয়া যাবে। এরপরে তারা বিভিন্ন স্কুলে গিয়ে সহযোগিতার নাম করে হরে কৃষ্ণ প্রচার করার চেষ্টা চালিয়ে গেছেন। এমনকি চট্টগ্রামে তারাবির নামাজ অবস্থায় গত কয়েক বছর আগে গুলি করার ঘটনাও পাওয়া গেছে, এমনকি সেই ভিডিও সহ আমাদের কাছে রয়েছে। এরপরে চট্টগ্রামে মসজিদের মুসল্লিদের উপর হামলার ঘটনা রয়েছে। শুধু তাই নয়, তারা আমাদের দেশ সহ বিভিন্ন দেশের মধ্যে এরকম উগ্র চিন্তাধারা বাস্তবায়ন করার কারণে রাশিয়া, চীন এবং ইরান সহ বিভিন্ন দেশে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সাথে বর্তমান আমরা তাদের যেই তৎপরতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা, অর্থাৎ তাকে জবাই করা। তো এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের এই যে হত্যা করা বা জবাই করার যে মিশনটা, এই মিশনটা আজকে থেকেই নয়, বরং আমরা খুঁজে পেয়েছি যে ইতিপূর্বে আরও কয়েক বছর পূর্বেই তাদের একটা স্লোগান ছিল, একটা হেফাজত ধরে ধরে জবাই কর, এরকমভাবে একটা চরমনায় ধরে ধরে জবাই কর, এরকমভাবে বিভিন্ন স্লোগানে তারা চট্টগ্রাম মুখরিত করেছে। কিন্তু আওয়ামী সরকারের যেহেতু তারা মদতপুষ্ট ছিল এবং আওয়ামী সরকারকে তারা যেভাবেও একটা প্রোটেকশন দেওয়ার জন্য এই হিন্দু ধর্মের মধ্যে একটা নতুন সংগঠন তৈরি করে, এই জন্য শেখ হাসিনার সরকার তাদেরকে কোনো পদক্ষেপ গ্রহণ করে দমন করেননি। সেই সাথে সাথে
তারা আরও যে সমস্ত কাজ করে গেছে যে তারা আওয়ামী সরকারকে যে কোনোভাবে টিকিয়ে রাখার জন্য সাম্প্রদায়িক দাঙ্গার নামে বিভিন্ন উস্কানিমূলক কাজ করে গেছেন। এমনকি তাদের যে মুখপত্র যাকে বর্তমান গ্রেফতার করা হয়েছে তিনিও ইতিপূর্বে আওয়ামী সরকারের দোসর হিসেবে আওয়ামী সরকারকে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে এবং দেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। এই কারণে আমাদের তাদের যে এই কাজগুলা আগে বুঝতে হবে যে বর্তমান সময়ে যেহেতু তাদের মূল উদ্দেশ্যই ছিল আওয়ামী সরকারকে বা শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করা আর দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে দেশকে অস্থিতিশীল তৈরি করা। তো এখন যেহেতু তাদের মুখপাত্র গ্রেফতার রয়েছে, এখন এই সূত্র নিয়ে তারা বিভিন্নভাবে আগাতে পারে, এই কারণে আমাদের সচেতন থাকতে হবে। তো আমি যে সচেতনের অধ্যায়টা রেখেছিলাম যে আমাদের এখানে সবচেয়ে বড় আলোচনাটা থাকবে যে তাদের বর্তমান কার্যক্রমের মধ্যে আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে। তো যদি সেদিকে দেখি যে আমরা একটু পিছনের দিকে চলে গেলে দেখতে পারবো যে এই চিন্ময়ের নামে আজ থেকে আরও 3 মাস আগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তবে তাকে সরকার বা আওয়ামী সরকার বা সেই সময় প্রশাসন কোনো কিছুই করেননি। হঠাৎ এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার কেন করা হলো? তো এই বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এখনও সরকারের প্রশাসনের মধ্যে যদিও আমাদের বর্তমান উপদেষ্টা সরকার যারা আছে তাদেরকে এই দোষে দোষারোপ করা যায় না, তবে বর্তমান প্রশাসনের মধ্যে অনেক লোক যারা এখনও আওয়ামী দোষর রয়েছে তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আওয়ামী সরকারকে আনা যায়। এই জন্য ধারণা করা যায় যে তারা সংকল্পিতভাবে এই চিন্ময়কে এই সময় গ্রেফতার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই জন্য আমাদেরকে যেভাবে করতে হবে যে তারা যেহেতু এই ইসকনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানো, আর যখন দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে তখন এই দেশে শেখ হাসিনাকে আবার ফিরে আনা সম্ভব হবে। আর মনে রাখতে হবে যে এইবার যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে তাহলে সে এই দেশের প্রধানমন্ত্রী থাকবে না, বরং ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে বাংলাদেশে আসবে। তো আরেকটা বিষয় হলো যে ইসকনের থেকে আমাদের আরও সতর্ক থাকার কারণ হচ্ছে যে ইসকনকে যদি আমাদের দেশে কোনো কিছু করা হয়, তাদের উপর যদি চড়াও হয়, তাহলে আমাদের পার্শ্ববর্তী যে সন্ত্রাসী বিজেপি গোষ্ঠী রয়েছে তারা পরিপূর্ণভাবে ক্ষেপে উঠবে। কারণ এই বিজেপিও হলো রাম ভক্ত, অর্থাৎ তারা সারা ভারতবর্ষে অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান এবং ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ পুরো ভারতভাবে রাম ভিত্তিক দেশ কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। আর সেই প্রতিষ্ঠার একমাত্র বড় অস্ত্র হচ্ছে এই ইসকন। এই জন্য যেহেতু ইসকনের উপর যদি আমরা কোনোভাবে চড়াও হই তাহলে এই বিজেপি সরকার আমাদেরকে ছাড় দেবে না। এই জন্য আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে হঠাৎ করে নিজেদের মধ্যে বা নিজেদের হুব হাব করে তাদের উপর চড়াও হওয়া বাস্তবে ঠিক হবে না। কারণ আমরা এই বিজেপি সরকারের সাথে বর্তমান আমাদের দেশের অর্থনৈতিক প্রতিরক্ষার দিক থেকে সব দিক থেকে আমরা তাদের সাথে পেরে ওঠা সম্ভব না। এই জন্য তাই বলে আমাদের একবারে চুপ থাকাও যাবে না। তো আমাদের কি করতে হবে যে আমাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার ব্যবস্থা আদায় করে নিতে হবে। আর সেই জন্য আমরা বর্তমান যেহেতু আইনজীবীদের একটা আন্দোলন চলতেছে, এই আন্দোলনকে আরও সক্রিয় করার চেষ্টা চালিয়ে যেতে হবে। তাদেরকে যে কোনোভাবে আমাদের সহযোগিতা করে যেতে হবে, সচেতন থাকতে হবে যে আমাদের মাধ্যমে তাদের যে মূল উদ্দেশ্য যে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায় দেওয়া, সেটা যেন কোনোভাবেই না হয়ে যায়। এই জন্য আমাদেরকে আমাদের উদ্দেশ্য আমাদের সভা সমাবেশ সব থাকবে যে আমরা দেশের কাছে বা বর্তমান উপদেষ্টা সরকারের কাছে আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার। আমাদের একজন ভাই, একজন আইনজীবী মারা গেছেন, একজন মুসলমান ভাই মারা গেছেন, এই জন্য তার বিচার চাই। আর এইখানে সবথেকে বড় একটা বিষয় হচ্ছে যে কাজ করেছেন আর তাদের পূর্বের উদ্দেশ্যই স্লোগানগুলোই ছিল একটা একটা জামাত ধর, ধৈরা ধৈরা জবাই কর। সুতরাং তারা এই সমস্ত বাক্য বলে বলে আমাদের দেশের মধ্যে একটা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করেছে। আর এখন যদি আমরা তাদের এই কাজে আরও আগায় দিই, যে আমরা দেশের মধ্যে হট্টগোল লাগাই দিই, তাহলে একে তো তাদের কাজ বাস্তবায়ন হবে, আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের যে 15 বছরের স্বৈরাচারী সরকার, আওয়ামী সরকার আবার এই দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমাদের খুব
সচেতন থাকতে হবে, যাতে করে আমাদের দেশে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা বা হিন্দু মুসলিম কোনো দাঙ্গা না লাগে। সাপ্তাহিক আলোচনা এখানেই শেষ করব। সর্বশেষ আবারও বলে যেতে চাই যে আমাদের দেশে যেন হিন্দু মুসলিমের কোনো দাঙ্গার মাধ্যমে কোনো দূষর সরকার বা আওয়ামী সরকারের কোনো দূষর প্রশ্রয় না পায়।